আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেসরকারি ব্যক্তিদের দেওয়া সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা। জানুয়ারিতেই সব সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে প্রধান উপদেষ্টার আশা। ভোটার হওয়ার বয়স 17 বছর করার সুপারিশ। সরকার যন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো রাখলে সংস্কার হবে না মনে করে বিএনপি। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার তাগিদ। এবং নানা আয়োজনে কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের জন্মদিন উদযাপন। বরেণ্য গুণীকে সাহিত্যপ্রেমীদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। বেসরকারি ব্যক্তিদের দেওয়া সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। একই সাথে সাংবাদিকদের যারা অ্যাক্রিডিটেশন কার্ডের মাধ্যমে সচিবালয়ে যেতে পারতেন তাদেরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সচিবালয়ে প্রবেশে বাধানিষেধ জারি করা হয়েছে। নিষেধের ফলে সাংবাদিকসহ বেসরকারি কেউ আপাতত সচিবালয়ে যেতে পারবেন না। নিরাপত্তা বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বাড়ানোর স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে দেওয়া স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়া অস্থায়ী প্রবেশ পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদের অনুকূলে দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়েছে বলেও জানানো হয়। বাতিল করা বিভিন্ন ক্যাটাগরির সচিবালয় প্রবেশ পাসধারীরা আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশ পুলিশ ক্রাইম অ্যান্ড কমান্ড কন্ট্রোল সেন্টার ডিএমপি এর 15 নম্বর আব্দুল গনি রোডে স্থাপন করা বিশেষ সেলের মাধ্যমে নতুন করে অস্থায়ী প্রবেশ পাসের জন্য আবেদন করতে পারবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বুদ্ধ পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরের মেঘনায় জাহাজে 7 খুনের ঘটনায় জড়িতদের বিচার সহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে নৌযান শ্রমিক ফেডারেশন। বরিশালে একই দাবিতে পালন হচ্ছে কর্মবিরতি। বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সাইদ পান্থ। পান্থ, কর্মবিরতির সবশেষ কি তথ্য আছে আমাদের জানান। ধন্যবাদ সোহেল। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু হয়েছে নৌ ধর্মঘট। সেই ধর্মঘটের কারণে পণ্যবাহী সকল জাহাজ চলাচল বন্ধ রয়েছে। সকল জাহাজ আপনারা দেখবেন যে নোঙর করে রাখা হয়েছে কীর্তনখোলা নদীর তীরে। চারপাশে রয়েছে হাজার হাজার জাহাজ। সেখানে পণ্য লোড এবং আনলোড কোনোটাই করা হচ্ছে না। পাশাপাশি এই ধর্মঘট সফল করার জন্য এখানকার শ্রমিক নেতারা শ্রমিকদের নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছেন। তারা সভা করছেন, সেমিনার করছেন, মিছিল করছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত
এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। আমরা আমাদের সাথে দুজন শ্রমিক নেতা রয়েছেন, আমরা একটু কথা বলতে চাই তাদের সাথে যে তাদের এই কর্মসূচি কবে শেষ হবে বা যদি দাবি আদায় না হয় তাহলে তাদের কি নতুন কর্মসূচি? আমাদের দাবি সরকারি যতক্ষণ পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আচ্ছা, এই যে দাবি, আপনাদের দাবির কারণে যে ধর্মঘট চলছে তাতে করে পণ্য আনা নেওয়া বা লোড আনলোডের যে ব্যাপক ক্ষতি হচ্ছে, এই ক্ষতিতে কি আপনারাও পড়ছেন না না আর প্রশাসন আপনাদের কি বলছে? এটা আমাদের কেন্দ্রীয় লিডাররা বলতে পারবো, আমরা আর নির্দেশনা তাদের মানতে আছি। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ আছে, তাদের নির্দেশনা এই। এদিকে আমরা যেটা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি যে বরিশাল থেকে এই বিষয়ে কোনো সমাধান আসার সুযোগ নেই। এটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক লিডারদের সাথে এবং ঢাকা থেকেই এটার সমাধান আসবে। বরিশাল থেকে এই ছিল আমার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরের সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, জানুয়ারির মধ্যে সবকটি সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপে অনলাইনে যোগ দিয়ে তিনি বলেছেন, সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। প্রধান উপদেষ্টা মনে করেন, ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারণ হওয়া উচিত। চকর মালিতার রিপোর্ট। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনের বিষয় ঐক্য, সংস্কার, নির্বাচন। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উদ্বোধনী অধিবেশনে অনলাইনে যোগ দিয়ে বলেন, ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হবে না। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে ঝাঁপিয়ে পড়তে হবে বলেন প্রধান উপদেষ্টা। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে নিজের অবস্থান তুলে ধরেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। প্রধান উপদেষ্টা বলেন, দেশে এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিচয় থাকবে যেখানে সংখ্যা লঘু, সংখ্যা গুরু এই পরিচয় অবান্তর হয়ে পড়বে। দেশের ভেতরে বা বাইরে প্রভু ভিত্তির কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেগুলো করার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতারা। রাজধানীতে জাতীয় সংলাপে তারা বলেছেন, দলীয় ও আদর্শিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে। বিএনপিকে টেকসই সংস্কার চায় জানিয়ে দলের মহাসচিব বলছেন, জনগণকে বাদ দিয়ে কোনো প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে না। আক্তার হোসেনের রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের জাতীয় সংলাপ। প্রথম সেশনে প্রধান দলগুলোর শীর্ষ নেতা, সরকারের উপদেষ্টা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। সংস্কার ও নির্বাচনের বিষয়ে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে রাজনৈতিক নেতাসহ বিশিষ্টজনেরা বলেন, পুরো রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদের ভূত তাড়াতে হবে। ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই 75-এ কিংবা 72-এ ফিরতে না পারে, সেটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব। আমরা যখন জাতীয় ঐক্যের প্রশ্ন তুলি তখন একটা দল আর একটা দলের ব্যাপারে
বক্তব্যের ক্ষেত্রে আমরা সাবধান থাকি না। এমন কোন বক্তব্য, এমন কোন বিবৃতি যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সেই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কাজ। 15.5 বছরে লেয়ারের পর লেয়ার যে ফ্যাসিবাদের দোসরদের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, একদিনে 2 দিনে বা 4 মাসেই সেটার নিরসন সম্ভব নয়। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। সংস্কার বিষয়ে বিএনপির দলীয় অবস্থান পরিষ্কার করে দলের মহাসচিব বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো সংস্কার টেকসই ও কার্যকর হবে না। প্রবলেম তো অন্য জায়গায়, আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, ইউর গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে। আমরা সব সময় গণতন্ত্রের সংস্কারের পক্ষে, অর্থাৎ গণতন্ত্র পৌঁছানোর যদি প্রয়োজনীয় সংস্কার তার আমরা পক্ষে, তার জন্য আমরা কাজ করেছি, করব ভবিষ্যতে। একই সঙ্গে আমরা মনে করি যে জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করাই উপর থেকে আপনার চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া গণতন্ত্রকে সফল করতে রাষ্ট্রের কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্রের উপযোগী করে গড়ে তোলার তাগিদ দেন আলোচকরা। আরো নানান ক্ষেত্র। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাহিত্যপ্রেমীরা। নানা কর্মসূচির মধ্য দিয়ে বরেণ্য এই গুণীর জন্মদিন উদযাপন করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। সুলতানা হিমের রিপোর্ট। বাংলা কথা সাহিত্যের জগতে কিংবদন্তি লেখক রাবেয়া খাতুন, যার সাহিত্যকর্ম জুড়ে উঠে এসেছে বাংলার মা মাটি মানুষ আর মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য। সাহিত্যের পাশাপাশি শিক্ষকতা, সাংবাদিকতা সব ক্ষেত্রেই সফল বিচরণ ছিল রাবেয়া খাতুনের। 1935 সালে ঢাকার বিক্রমপুরে জন্ম নেন রাবেয়া খাতুন। কর্মময় জীবনে 21 পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জসিমউদ্দিন পুরস্কার, শেরে বাংলা স্বর্ণপদক সহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। মেঘের পর মেঘ, মধুমতি, কখনো মেঘ কখনো বৃষ্টির মতো চলচ্চিত্র নির্মাণ হয়েছে রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে। বরেণ্য এই সাহিত্যিককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সাহিত্যপ্রেমীরা। চ্যানেল আই কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ করেছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন। চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় হয়েছে রাবেয়া খাতুনের কর্মময় জীবন নিয়ে আলোচনা ও বইয়ের প্রকাশনা উৎসব। এই যে কত বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তারপরে মনে হয় যে আরো কতদিন যদি আম্মা বেঁচে থাকতেন তাহলে হয়তো আমাদের সাহিত্যের অনেক কিছু দিতে পারতেন, আর আমাদের অনেক ভালোবাসা, এবং তোমরা সবাই যে ভালোবাসার কথা বলতেন তোমাদের অনেক ভালোবাসতে পারতো। তো রাবেয়া খাতুনের সেই ক্ষমতাটা ছিল, তার ভ্রমণ কাহিনীগুলো নিঃসন্দেহে অতুলনীয়। এই যে বইগুলো প্রকাশ হচ্ছে, এগুলোকে আমি মনে করি অনলাইনে ডিজিটালি দেওয়া উচিত। যাই আছে ওনার সাহিত্যকর্ম, সেটা যদি করি আমরা, তাহলে কিন্তু লেখার আরও ছড়িয়ে যাবে। 2021 সালের 3রা জানুয়ারি মারা যান রাবেয়া খাতুন। তবে নিজের সাহিত্যকর্মের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে রয়ে যাবেন এই গুণী। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সরকার টানা 10 মাস আলো বাতাসহীন কন্ডেম সেলে রেখেছিল জানিয়ে হেফাজত ইসলাম নেতা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, টানা 51 দিন তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়। চ্যানেল আইয়ের সাথে বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনে কোনোদিন তিনি একটি পিঁপড়াও মারেননি, কিন্তু তাকে 6টি হত্যা মামলার আসামি করা হয়। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীর শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজত ইসলামের মহাসমাবেশে রাতের আঁধারে র্যাব, পুলিশ, বিজিবির যৌথ বাহিনীর অভিযানের সময় প্রাণে বেঁচে গেলেও এরপর থেকে পলাতক জীবন পার করেছেন বলে জানালেন হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী। বলেন, 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করায় তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নির্মম নির্যাতনের শিকার হতে হয়। আমার প্রথম 7 দিন রিমান্ড মঞ্জুর করে দ্বিতীয়বারে আমাকে 51 দিন রিমান্ড দিয়েছে। ডিবি অফিসে নিয়ে গিয়ে আমার চোখ বন্ধ করে ক্যাপ লাগাই, পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দাঁড় করে রাখছে। সবচেয়ে বড় আমার আশ্চর্য লেগেছে, বাংলাদেশে ডিবির যে বড় বড় কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার হয়ে অফিসার হয়েছেন, তারা কিভাবে বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায়
একেবারে ডোমের মতো গালাগালি করে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বড় আহত করে। হেফাজতের এই নেতা বলেন, তার বিরুদ্ধে দেওয়া বেশিরভাগ মামলাই যে মিথ্যা, এজাহার পড়লেই তা বোঝা যায়। আশ্চর্যের কথা হলো, একই ব্যক্তি, আমি আজিজুল হক ইসলামাবাদী, একই সময়ে একই দিন 5 মিনিট 7 মিনিট 2 মিনিটের আগে পল্টন থানায়, রমনা থানায়, শাহবাগ থানায়, কি বলা হয় মতিঝিল থানায়, এরপরে যাত্রাবাড়ি থানায়, ব্রাহ্মণবাড়িয়ায়, চট্টগ্রামে, নারায়ণগঞ্জে একই ব্যক্তি একই দিন একই সময়ে সশরীরে উপস্থিত থেকে ভাঙচুর করেছে, হামলা করেছে। এটা কি কোনো পাগলে বিশ্বাস করবে? তাহলে আমাদের এই পুলিশ অফিসারগুলো কি লেখাপড়া করলেন? ফাঁসির সাজা পাওয়া আসামি না হলেও টানা 10 মাস কন্ডেম সেলে রাখা হয়েছিল বলে জানান আজিজুল হক ইসলামাবাদী। আমরা তো সাধারণ কয়েদি, কিন্তু আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামির সেলে, কন্ডেম সেলে। আমি পুরো 21 মাসে কন্ডেম সেলে ছিলাম এবং 21 মাসের ভিতরে 22 মাস ছিলাম একা। এই চট্টগ্রামের কন্ডেম সেল? চট্টগ্রামও ঢাকায়, ঢাকাতে কেরানীগঞ্জে একাই রেখেছে আমাকে, আমার আশেপাশে কেউ ছিল না। চট্টগ্রামে আমাকে 7 মাস মৃত্যুদণ্ডের এই যে আসামির ছেলে 7 মাস রেখেছে, 24 ঘন্টা লকআপ। আমাকে 7 মাস খুলে দেওয়া হয়নি, দুনিয়ার আলো বাতাস আমি দেখিনি। তিনি বলেন, বেশিরভাগ মুসলিমের দেশে ইসলাম ভিত্তিক অরাজনৈতিক সংগঠন করলেও তার মতো হাজারো কর্মীর উপর শেখ হাসিনা সরকার অমানবিক নির্যাতন চালিয়েছিল। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। চ্যানেলের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চলো মাটির টানে জুনিয়র অনুষ্ঠানে এবার অংশ নিয়েছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 শিক্ষার্থী। স্কুলটির ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা মুন্সিগঞ্জ কৃষকের মাঠে আলু রোপণ করেছে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। জীবনে প্রথমবারের মতো কৃষকের মাঠে নেমেছে জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের 20 ক্ষুদে শিক্ষার্থী। চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে ফিরে চল মাটির টানে জুনিয়র সিজন 11-এ অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। কৃষকের অনেক সময় তাদের ন্যায্য মূল্য পায় না, কিন্তু তারা অনেক কষ্ট করে। এখন এখানে এসে বুঝতে পারছি যে কৃষক আমাদের জন্য কত কষ্ট করে আলু উৎপাদন করে। আর আমি বড় হয়ে চাই যে আমি যখন টাকা অর্জন করব তাদের জন্য কিছু করতে, বিভিন্ন ধরনের মেশিন তৈরি করব যেন তারা সহজে কৃষি কাজ করতে পারে। শিক্ষার্থীরা আলু রোপণ করে মুন্সিগঞ্জের পূর্ব শিলমন্দি গ্রামের কৃষক রমিজউদ্দিনের জমিতে। আমরা যে কি পরিশ্রম করি, এই বাচ্চারা লেখাপড়া করবে, বড় হবে, তাদের এটা শিক্ষার প্রয়োজন আছে, নয়তো ওরা কৃষকের মর্যাদা কখনো বুঝবে না। ওদের কাছে প্রত্যাশা আমাদের ওরা কৃষির প্রতি এবং কৃষকের প্রতি দরদ রাখবে এবং সম্মান দেখাবে। আগামী প্রজন্মকে কৃষি সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ প্রাতিষ্ঠানিকভাবেই নেওয়া প্রয়োজন মনে করেন জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। প্রত্যেকটা পাঠ্যক্রমে বিশেষ করে হর্টিকালচার, পিসিকালচার এই ধরনের জিনিসগুলো ইনকর্পোরেট করা উচিত। তাহলে অবশ্যই আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ শিক্ষার্থীরা ভালোভাবে দেশকে এগিয়ে নিতে পারবে। কৃষিমুখী করার এই অনন্য প্রয়াসের প্রভাব কতটুকু জানালেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। কৃষি প্রধান দেশ হয়ে কৃষি সম্পর্কে সবারই কম বেশি নলেজ থাকাটা দরকার, শুধু এটা কৃষকের একার কাজ না, সেই বোধটা বোধহয় আসছে সবার মধ্যে, তাই না? হ্যাঁ, তাই না? সো দ্যাট ওদের মতো বাচ্চারাও কিন্তু যে ফার্মারকে যে রেসপেক্ট করা উচিত সেটা এর মধ্যে শিখে গেছে। তারপর ফার্মার যে ফেয়ার প্রাইস পায় না সেটা ওরা জানে। 3 মাস পর শিক্ষার্থীরা রোপণ করা আলু তুলতে আবার মাঠে নামবে। তানভীর আশিক, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে কিছুক্ষণের বিরতি। সংবাদে আবার আমন্ত্রণ। নতুন ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তাদের তৈরি মহাকাশ পার্কার সোলার প্রোব সফলভাবে সূর্যের কাছাকাছি যেতে সক্ষম হয়েছে। এর আগে আর কোনো মহাকাশযান সূর্যের এত কাছাকাছি যেতে পারেনি। নাসা জানিয়েছে, প্রোবটির একটি আলোক সংকেত যুক্তরাষ্ট্রের জোনস হপকিন্স অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাবরেটরিতে এসে পৌঁছেছে। এখান থেকে প্রোবটি পরিচালনা করা হচ্ছে। পার্কার সোলার প্রোব সৌরপৃষ্ঠ থেকে ঘন্টায় প্রায় 4,30,000 মাইল গতিতে মঙ্গলবার সূর্যের দিকে ছুটতে শুরু করে। এ সময় প্রোবটিকে সর্বোচ্চ 1800 ফারেনহাইট বা 980 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়েছে। এসব প্রতিকূলতা পাড়ি দিয়ে অবশেষে তা বাংলাদেশ সময় শুক্রবার সকাল 11টার দিকে সৌরপৃষ্ঠ থেকে প্রায় 38 লাখ মাইল পথ পাড়ি দিয়ে সূর্যের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়। আগামী 1 জানুয়ারি মহাকাশযানটি নিজের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাঠাবে বলে আশা করা হচ্ছে। এবার নিটল টাটা কৃষি সংবাদ।
কুড়িগ্রামে নারিকেলের খোসা দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান কোকোপিটে উৎপাদন করা চারা জনপ্রিয় হয়ে উঠছে। মাটির বিকল্প হিসেবে কোকোপিটে বিভিন্ন ধরনের চারা উৎপাদন জেলার অনেক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এতে কৃষি অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। এবারে প্রকৃতি সংবাদ। ভাসমান দোকান আর ময়লা আবর্জনা সরানোর পাশাপাশি আলোকসজ্জা সহ নানা উদ্যোগে প্রাণ ফিরেছে পতেঙ্গা সমুদ্র সৈকতের। বদলে যাওয়া পতেঙ্গা সমুদ্র সৈকতে উচ্ছ্বাস জানিয়েছেন দর্শনার্থীরা। পতেঙ্গা সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপ দেওয়ার প্রত্যয় জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত দপ্তরগুলো। এবারে খেলার খবর। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেসরকারি ব্যক্তিদের দেওয়া সচিবালয়ে প্রবেশের সব অস্থায়ী পাস বাতিল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে সাংবাদিক প্রবেশেও নিষেধাজ্ঞা। জানুয়ারিতেই সব সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়া যাবে বলে প্রধান উপদেষ্টার আশা। ভোটার হওয়ার বয়স 17 বছর করার সুপারিশ। সরকার যন্ত্রে ফ্যাসিবাদী কাঠামো রাখলে সংস্কার হবে না মনে করে বিএনপি। মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক হওয়ার তাগিদ। এবং নানা আয়োজনে কথা সাহিত্যিক রাবিয়া খাতুনের জন্মদিন উদযাপন। বরেণ্য গুণী সাহিত্যপ্রেমীদের শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।